কি ব্যাপার সালমা, হঠাৎ জরুরি তলব? আমি তো রুগী ফেলে ছুটে এলাম। তুমি তো আমাকেই রুগী বানিয়ে ছাড়লে। আমি নয় তো কে? উফ, কেন যে মরতে তোমার প্রেমে পড়েছিলাম। বেশ, তো সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে, এখনো সময় আছে, নতুন কোনো প্রেমিক খুঁজে নাও, আমি কিচ্ছু মনে করব না। হ্যাঁ, পাঁজর ভেঙে শীত কেটে সব চুরি করে এখন তো সে কথা বলবেই। আচ্ছা, তোমার কষ্টটা কি? বুক ধুকধুকানি। অবশ্য আগেও কিছুটা ছিল, কিন্তু দাদির কথায় আরো বেড়েছে। কি বলেছেন তোমার দাদি? বলেছেন তুই মরিচিকার পিছনে ছুটছিস লো, ওই ডাক্তার ছেলে তোকে কোনো দিনও বিয়ে করবে না। তার এই অবিশ্বাসের কারণ? কারণ দাদি মনে করেন ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছেলেরা কলেজে ভর্তি হবার 2-1 বছরের মধ্যে বিয়ে শাদী করে ফেলে। পাশ করার পর কোনো ছেলেই আর অবিবাহিত থাকে না। অথচ তুমি কি না, কলেজে ভর্তি হলে, ডাক্তারি পাশ করলে, ইন্টার্নশিপ শেষ করলে, বিসিএস পরীক্ষা দিলে, কিন্তু বিয়ের কথা মুখেই তুমি আনছো না। তোমার দাদির অনেক বয়স হয়েছে, অভিজ্ঞতাও নিঃসন্দেহ বেশি, কিন্তু প্রেম সম্পর্কে তার সামান্যতম জ্ঞানও নেই। আরে প্রেম আর বিয়ে তো এক জিনিস নয়, বিয়ে তো একটা সামাজিক বন্ধন। এটা যে কোনো সময় যে কোনো মেয়েকে করা চলে। আর প্রেম হয় একজনের সঙ্গে যুগ যুগ ধরে। দেবদাস পার্বতী, লাইলি মজনু, রোমিও জুলিয়েট, এরা কি বিয়ে করেছিল? তার মানে তুমি কি আমাকেও তাদের মতো বিচ্ছেদের আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারতে চাও? ইয়েস, প্রেমের সুখই তো সেখানে। না না না, প্লিজ, উপন্যাসের নায়িকাদের মতো আমি ওই সুখ চাই না। আমি হচ্ছে বাস্তবের মেয়ে। আমি স্বামী চাই, সংসার চাই, সন্তান চাই। হবে হবে হবে, সব হবে। তোমার সব চাওয়া পূর্ণ হবে। আগে আমার অ্যাপয়েন্টমেন্টটা হতে দাও, শুনেছি এই মাসেই হয়ে যাবে। এটাও তোমার একটা বাহানা। না না না, বাহানা নয়, সত্যি বলছি, খুব শিগগিরই আমার অ্যাপয়েন্টমেন্ট হবে। আচ্ছা, আর চাকরিটা পেলেই আমার প্রথম কাজই হবে বিয়েটা সেরে ফেলা। প্রমিস? প্রমিস। কে, বুকের দুগ্ধগানে এখন কিছুটা কমেছে? আপাতত। তবে বাসায় গিয়ে দাদির নতুন কোনো কথায় বাড়বে কিনা জানি না। জানো, দাদি আরো একটা বিষয় ভয় ধরিয়ে দিয়েছে। কিরকম? বলেছে, খবরদার ডাক্তারের বউ হোস নে। ডাক্তারের বউ হলে মাঘ মাসের প্রচন্ড শীতেও দুপুর রাতে কল্পে রুগী দেখতে ছুটবে। তখন তোকে বাকি রাতটুকু একা একাই কাটাতে হবে। তাই বলেছেন বুঝি? বিয়েটা আগে হতে দাও, তারপর তোমার ওই দাদি জানের চিকিৎসাই আমি আগে করব। মানুষটা এতগুলো টাকা নিয়ে গহনার দোকানে গেল, এখনো আসছে না কেন? ছিনতাইকারীর হাতে পড়ল নাকি? আমি যদি তখন সঙ্গে যেতাম। এদিকে ছেলেটাও যে বাপকে একটু সাহায্য করবে তা নয়, বিয়ের আনন্দে ফুর্তি করে বেড়াচ্ছে। তার যেন কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমাদেরই। আশ্চর্য ছেলে। মামুনের মা, মামুনের মা। এই যে তুমি এসেছ, এত দেরি করলে কেন? হ্যাঁ, আমি সেই তখন থেকে ভেবে মরছি। এই কমিউনিটি সেন্টারে একবার বুকিংটা সেরেই এলাম। ও, দেরি হলো সে কারণেই। দেখো তো এই গয়নাগুলো অর্ডার মতো দিয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, যাক, কেনাকাটা তো মোটামুটি শেষ হলো। এবার দাওয়াত পত্রগুলো ঠিক মতো দিতে পারলেই বাঁচি। উফ, বিয়ের কি কম ঝামেলা। আচ্ছা, মেয়েকে তো আমরা সবই দিচ্ছি, কিন্তু আমার মামুনকে যে ওরা কি দেবে তা তো জানা হলো না। কি দেবে মানে? তুমি কি যৌতুকের কথা বলছো নাকি? কি আশ্চর্য, তুমি কি জানো না আমি প্রচন্ডভাবে ঘৃণা করি এই জিনিসটাকে। হ্যাঁ, কাজী আমার ছেলের বিয়েতে যৌতুকের তো প্রশ্নই ওঠে না। বিয়ে হবে এবং যৌতুক ছাড়াই হবে। কি ব্যাপার, লজ্জাবতী লতার মতো 7 হাত ঘোমটা দিয়ে থাকলে চলবে? আরে ওটা তো নতুনদের বেলায়, আমি তো তোমার 1000 বছরের চেনা মানুষ। আমার কাছে লজ্জা কিসের? তোলো তোলো,
ঘুমটা তোলো। এই নাও, তুললাম। আরে দূর, এভাবে না, এইভাবে। এ কি করছো, কি করছো কি? দ্যাটস গুড। বাহ, চমৎকার। আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর, আবরণ রাশি করিয়াছে দূর। করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণীতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব তোহে ছাড়ি ভয় লাজ। সুন্দর। কে, আমি না কবিগুরু? দুজনেই। যাক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিয়েটা হলো তো। কে, এখন তোমার ধুকধুকানি কমেছে? তোমার দাদিজান কি বলেন? বলে, নাচ জামাইকে বলে আমার ফোকলা মুখে দুটো দাঁত লাগিয়ে দিস তো ভাই, পান খেতে ভীষণ অসুবিধে। শোনো সালমা, বিয়ের ঝামেলায় কটা দিন চেম্বারে বসতে পারিনি, কাল থেকে আবার যাব ভাবছি। তুমি কি বলো? তুমি যেটা ভালো মনে করবে তাই করবে। আমি তোমার পেশায় ভুলেও কোনোদিন নাক গলাতে যাব না। গুড। এই তো পতিব্রতা স্ত্রীর কথা। আমি চাই আমার ক্যারিয়ার গঠনে তুমি আমার প্রেরণার উৎস হয়ে থাকো, যাতে ভবিষ্যতে সবাইকে গর্ব করে বলতে পারি আমার এই প্রিয়তমা সহধর্মিনী আমার সকল উন্নতির মূল চাবিকাঠি, মাই ফরচুন মেকার। থাক, আমার সেই স্বীকৃতির কোনো দরকার নেই। স্ত্রী হিসেবে চিরদিন যাতে তোমার সেবা যত্ন করতে পারি, এটাই আমার কাম্য। কি গো, অমন চুপ করে আছো কেন? কিছু একটা বলো। চাকরি করবে ছেলে, এতে আমার কি বলার থাকতে পারে বলো? নেই, আমরা ওর বাবা মা নই? ওর ভালো মন্দ আমাদের দেখতে হবে না? ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি বলে সব দায়িত্ব শেষ হয়ে গেল? আসলে তুমি চাও না ছেলে আমাদের সঙ্গে থাক। তোমার এই কথাটাই মোটেও সত্য নয় মামুনের মা। মামুন আমাদের বড় সাধনার, বড় আকাঙ্ক্ষার সন্তান, আমাদের ভালোবাসার প্রথম ফসল। আমাদের সমস্ত বুক জুড়েই আছে সে, কাজেই তাকে দূরে সরিয়ে রাখার তো প্রশ্নই ওঠে না। তাহলে চেষ্টা করো যাতে বদলিটা বাতিল করা যায়। আমি চেষ্টা করলেই যে পারবো সেই নিশ্চয়তা তোমায় দিতে পারবো না, তবু চেষ্টা করে আমি দেখতে পারি। কিন্তু তার আগে মামুনের মতটা আমার জানা দরকার। তা না হলে আমি এদিকে চেষ্টা করব আর সে ওদিকে বেঁকে বসবে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবে দেখো তো। কাজী আগে তার মতামতটাই নাও। তুই বলছিস কি মামুন? তুই জেনে শুনে ওই আগুনে পা দিতে চাস? মা, তোমার কথা শুনে মনে হচ্ছে কর্তৃপক্ষ আমাকে বুঝি নির্বাসনে পাঠাচ্ছে। আরে কাশিমপুর তো বাংলাদেশের বাইরে কোথাও নয়। তা হোক, তোকে ওই অজপাড়াগায় কিছুতেই চাকরি করতে দেব না। দরকার হলে ওই সরকারি চাকুরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু কর। মা, তুমি ভুলে যাচ্ছ একজন ডাক্তারের পেছনে দেশের সাধারণ মানুষের বিরাট অবদান আছে। ওদেরই কষ্টের টাকায় আমরা ডাক্তার হয়েছি, কাজেই তাদের প্রতি কি আমাদের কোনো কর্তব্য নেই? তা থাকবে না কেন? তাহলে আমরা সবাই যদি শহরমুখী হই, সবাই যদি শহরের বড় বড় হাসপাতালে থাকতে চাই, তাহলে গ্রামের ওই অসহায় মানুষগুলোর কি অবস্থা হবে? তারা কি চিকিৎসা পাবে না? তারা কি বিনা চিকিৎসায় মারা যাবে? তা হয় না, তা হয় না মা। তাছাড়া চাকরির শুরুতেই যদি সুপারিশ করে পোস্টিং বাতিল করাই, আমার সার্ভিস রেকর্ডে একটা দাগ পড়ে যাবে। আমি সেটা হতে দিতে পারি না। কাজেই কর্তৃপক্ষ যেখানে ভালো মনে করেছেন সেখানেই আমার পোস্টিং দিয়েছেন, এবং আমারও সেখানে যাওয়া উচিত। তুমি আমায় বাধা দিও না মা, প্লিজ। ঠিক আছে বাবা, যা ভালো বুঝিস কর। থ্যাংক ইউ মা। তোমার বৌমা কোথায় মা? দেখ গিয়ে, সেও মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, কি ব্যাপার সালমা, তুমিও মার দলে যোগ দিলে নাকি? দেবই তো, তোমাকে আমি কখনোই ওই গ্রামে যেতে দেব না। তুমি কিন্তু তোমার কথা থেকে দূরে সরে যাচ্ছ। কিরকম? তুমি আমায় কথা দিয়েছিলে আমার পেশায় তুমি বাধা দেবে না, কি দাওনি? তখন কি জানতাম শহর ছেড়ে তুমি কোনো এক অজপাড়া গায়ে চাকরি করতে ছুটবে?
তোমাদের সবার মুখে ওই একই কথা। কেন বুঝতে চাও না যে অজপাড়া গাটি ওই বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং দেশের প্রত্যেক নাগরিকের মতো গ্রামের মানুষদেরও চিকিৎসার সুযোগ পাওয়া পূর্ণ অধিকার আছে। তাই বলে কি দেশে আর কোনো ডাক্তার নেই? বেছে বেছে তোমাকেই পাঠানো কেন? কাউকে না কাউকে তো সেখানে যেতেই হতো। আমি তো মনে করি ওই অসহায় মানুষগুলোর পাশে থেকে তাদের সেবা করার আমার জন্য এটা একটা বিশাল সুযোগ। কাজেই তুমি আর অমত করো না লক্ষ্মীটি। কিন্তু সেখানে যে তোমার কষ্ট হবে। তুমি পাশে থাকলে কোনো কষ্টকেই আমি কষ্ট মনে করব না। আমি সেই অজপাড়া গায়ের মাটির বুকে স্বর্গকে নামিয়ে আনব। তো কবে যেতে চাও? কবে কি? কালই। এরিক সাহেব, থামো থামো থামো। এই তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমার এই সুটকেসটা একটু নামিয়ে দাও তো ভাই। হ্যাঁ, এখানে রাখো। এই নাও তোমার ভাড়া। কি ব্যাপার, এখানে তো কোনো জনমানুষের সাড়া পাচ্ছি না। গেটেও তো কেউ নেই। যাই দেখি ভেতরে কি অবস্থা। আরে আরে আরে, এ কি করতেছেন? হ্যাঁ, বাক্স প্যাটরা নিয়ে একেবারে ভিতরে ঢুকে পড়েছেন যে। কোনো অন্যায় করলাম বুঝি? কি করতেছেন? অন্যায় না, এটা একটা সরকারি হাসপাতাল। বলা নেই কওয়া নেই, হুট করে ভিতরে ঢুকলেই হলো। হ্যাঁ, আরে আপনি তো সাহেব পেটে লাথি মারার ব্যবস্থা করেছেন। যান যান, বাইরে যান। যাক, তুমি এত ব্যস্ত হয়ে না। আর আগে বলো, এখানে কোনো ডাক্তার নেই? ছিল 4 মাস আগে, এখন কোনো ডাক্তার নেই। তবে শুনেছি একজন আসতে পারে। আমি সেই নতুন ডাক্তার। কি 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 করেন আপনি? তওবা তওবা, সে কথা আগে কবেন তো স্যার। দেখেন দেখি কি অন্যায়টা করে ফেললাম। স্যার স্যার মাফ করে দেন স্যার। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার নাম কি? আমার নাম মফিজউদ্দিন পারামানিক স্যার। আমি এই হাসপাতালে দারোয়ান স্যার। মালির কাজও করি, আবার বাবুর্চিগিরিও করি স্যার। বাবা, তোমার তো অনেক গুণ মফিজ মিয়া। যে আচ্ছা, এবার বলো, শুনেছি এখানে একটা ডাক্তার কোয়ার্টার আছে, সেটা কোন জায়গায়? যে ওই তো স্যার, পাশে বকুল গাছওয়ালা বাড়ি। চলেন স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। দেন স্যার দেন, সুটকেসটা আমার কাছে দেন। আসেন স্যার, আমার সঙ্গে আসেন স্যার। এই তো স্যার, এই যে পড়েছি। এই হলো গিয়ে আপনার বাসা। বাহ, চারিদিকে গাছগাছালি, পরিবেশটা মন্দ না তো। মফিজ মিয়া, যে জিনিসপত্রগুলো একটু আমার ওই শোবার ঘরে রেখে দাও। আমি বড় ক্লান্ত, গোসলটা সেরেই লম্বা একটা ঘুম দেব। কোনো চিন্তা করবেন না স্যার, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। বৌমা। জি আম্মা। আম্মা, আমার ডাকছিলেন? হ্যাঁ, তোমার শ্বশুরের আসার সময় হয়ে গেছে। যাও তো মা, সেমাইটা রেঁধে ফেলো। জি আচ্ছা। একটা মাস হয়ে গেল, ছেলের আমার কোনো খবরই নেই। কেমন আছে না আছে আল্লাহই জানে। কি ব্যাপার মামুনের মা, কি এত ভাবছো? ভাবছি মামুনের কথা। আজ একটা মাস হয়ে গেল, হতভাগা একটা চিঠি পর্যন্ত দিল না। তুমি মিছেই ওর জন্য চিন্তা করছো। আল্লাহর রহমতে আমাদের মামুন ভালোই আছে। কিন্তু একটা চিঠি তো দেবে। এদিকে বউটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সব সময় মুখটা ভার করে থাকে। হতভাগা তাকে পর্যন্ত একটা চিঠি দেয় না। খুবই অন্যায় কথা। এক কাজ করো না, বৌমাকে কিছুদিনের জন্য ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও না। বেয়াই সেদিন নিতে এলেন, তাই বা গেল কোথায়? সমস্যাই বটে। মফিজ মিয়া, মফিজ মিয়া, এই যে স্যার। তোমার রান্না কত দূর? আমি তো সেই কহনতে ফিট করে বসে আছি স্যার, আপনারই তো কোনো পাত্তা নেই। কি করব বলো, রুগী না দেখে তো আর আসতে পারি না। আপনি তো স্যার এই 1 মাসে হুলস্থুল কাণ্ড বাধায় দিয়েছেন। কিরকম? এই হাসপাতালে বাবার জন্মেও এত রুগী দেখিনি। বাপরে বাপ,
সকাল বিকেল রুগীর লাইন পড়ে রয়েছে। কেন, এর আগে এত ভিড় হতো না? মিছে কথা কব না স্যার, আগের ডাক্তার সব তো একদিন 2 দিন পর পর আসতেন। হাসপাতালের দিকে তার কোনো নজরই ছিল না, নজর ছিল প্রাইভেট প্র্যাকটিসের দিকে। পয়সা ছাড়া রুগী দেখতেন না। মানুষ তো একেবারে খেপে অস্থির। এখন মানুষ কি বলে? সে কথা কি কব স্যার, সবার মুখে মুখে আপনার প্রশংসা। বলে এমন ডাক্তার আর হয় না। তাই বলে বুঝি? হ্যাঁ, আপনার ব্যবহারে সবাই খুশি। তবে স্যার একটা কথা, খবরদার ভুলিও রাত বিরেতে কলে বাইরে যাবেন না, জায়গাটা খুব খারাপ, বিপদ হতে পারে। আর একটা কথা স্যার, বিবি সাহেবকে আনতেছেন না কেন? এত খাটাখাটনির পর ঠিক মতো সেবা যত্ন না হলি আপনার শরীর যে টিকবি নেই। কেন, তুমি তো ভালোই রাঁধো। কিসে আর কিসে, সোনায় আর শিশে। হ্যাঁ, 2টো ডাইল ভাত রাত্রি জানি এই যা, দুধের সাথে কি ঘোলে মেটে? মেটে না। স্যার আমার কথা শোনেন, বিবি সাহেবকে নিয়ে আসেন। সমস্যাটা কি জানো মফিজ মিয়া? তোমার বিবি সাহেবা শহরের মেয়ে, সেই গ্রামীণ পরিবেশে এসে খাপ খাওয়াতে পারবে না। খুব পারবি, যে কোনো পরিবেশে খাপ খাওয়ানি তো মাইয়েদের বড় গুণ। এইটুকু না পারলি আর মায়ে লোক কিসি। তুমি তো মাঝে মধ্যে খুব দামি কথা বলো দেখছি। কি যে কন্যা। ঠিক আছে, নিজে তো যেতে পারবো না, চিঠি লিখে পাঠাচ্ছি, দেখি কি বলে। জি দাও, তুমি আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। আসেন, সব ফিট করে রাখিছি। আম্মা, আমি কিন্তু আপনার ছেলের ওখানে যাব না। না বাছা, পাগলামি করে না। পাগলা এত করে লিখেছে যখন, কটা দিন ঘুরেই এসো। ভালো না লাগলে চলে আসবে আবার। কিন্তু তোমার শ্বশুরের খুব ইচ্ছে তুমি যাও। আমি ভাবছি আপনাদের কথা, আমি এখানে থাকলে আপনাদের তো একটু সেবা যত্ন করতে পারতাম। আমাদের জন্য ভেবো না বাছা, তোমাদের সুখী দেখে যেতে পারলে সেটাই আমাদের শান্তি। চাকুরিজীবীর বউ হয়েছ, স্বামীকে নিজের ঘর সংসার বুঝে নাও, এতেই তোমাদের মঙ্গল। আমরা আর কদিন। আশ্চর্য, এত করে আসতে লিখলাম, আসছে না কেন? তবে কি আসবে না, নাকি চিঠি পেল না? এখন দেখছি তার চেয়ে নিজে যাওয়াটাই ভালো ছিল। বাসার সামনে রিক্সা থামলো মনে হয়। কে এলো? মামুন, মামুন। বাবা, আপনি? হ্যাঁ, বৌমাকে নিয়ে এলাম। থাক 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 বাবা, সালাম করতে হবে না। বুঝলি বাবা, তোর মা ওদিকে তোর চিন্তায় অস্থির। তো আছিস কেমন? জি বাবা, ভালো। মা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। ডাক্তারি কেমন চলছে? রোগীপত্র হয়? হ্যাঁ বাবা, রোগীদের প্রচন্ড ভিড় হয়, সকাল বিকাল দুবেলায় রোগী দেখতে হয়। বেশ বেশ। তা বাবা, আমাকে একটু অজুর পানি দাও তো, আসরের নামাজটা কাজা হয়ে গেল। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তারপর এই যে ম্যাডাম, তুমি যে এখনো চুপচাপ। আব্বার সামনে তোমার গলা জড়িয়ে ধরে কাঁদবো, তাই না? হৃদয়হীন। ওটা তো তোমার কাছেই রেখেছি, কাজেই আমি তো এখন হৃদয়হীনই। শেষ পর্যন্ত এলে তাহলে? না এসে পারলাম কই, যেভাবে কাব্য করে ইনিয়ে বিনিয়ে চিঠি লিখেছো, আম্মাকে সব দেখিয়েছি। তা হতেই পারে না, তুমি এমন ছেলে মানুষই করতেই পারো না। চিঠি দেখাইনি, তবে তুমি যে খুব অনুরোধ করেছো যাবার জন্য, সেটা আম্মাকে বলেছি। তাই বা বলতে গেলে কেন? ভাববে ছেলেটা আমার বউ পাগল। খুব হয়েছে, এখন থামো তো। শোনো, এখন দয়া করে বাথরুমটা দেখিয়ে দাও। হ্যাঁ, গোসলটা সেরে আসি। ওই যে ওই কোণের ওই ঘরটা। এই কি হয়েছে, কি হয়েছে সালমা? ও মাই গড, সেজন্য এত জোরে চিৎকার? তুমি আসলে দেখি এই কি ব্যাপার বলো তো? আব্বা সেই যে বেড়ানোর নাম করে বাইরে গেলেন, এখনো আসছেন না তো। এদিকে নাস্তা যে সব ঠান্ডা হয়ে গেল। তাই তো, ব্যাপারটা কি?
আমার মনে হয় নিশ্চয়ই মফিজ মিয়ার পাল্লায় পড়েছে। ঠিক নদীর ওপারে তার বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা, লোকটা আস্ত একটা পাগল। সে তুমি যাই বলো, আমার কিন্তু লোকটাকে ভালোই লেগেছে। বেশ সহজ সরল, তাই না? গ্রামের লোকের ওটাই বৈশিষ্ট্য। কিন্তু আমি ভাবছি বাবার কথা। বৌমা, ওই যে, বৌমা, ওই যে আব্বা এসেছেন। কি ব্যাপার বাবা, এত দেরি হলো যে? আমরা এদিকে ভেবে ভেবে অস্থির। কি করব, মফিজ মিয়া ছাড়লো না যে, তার বাড়িতে গিয়েছিলাম। শুনলে? হ্যাঁ। শুনলে সালমা, বলেছিলাম না বাবা ঠিক মফিজ মিয়ার পাল্লায় পড়েছিলেন। গ্রামীণ পরিবেশ হলেও জায়গাটা বেশ ভালোই লাগলো। মামুন বাবা, আমি কিন্তু কালই ফিরে যাব। কি বলছেন? আরো 2-1 দিন থেকে গেলেই তো হতো। হ্যাঁ আব্বা, আরো কটা দিন থেকে যান না। না বৌমা, ওদিকে তোমার শাশুড়ি খুব চিন্তা করবে। তাছাড়া অফিসে কিছু জরুরি কাজও আছে। তোমরা আমাকে আর বাধা দিও না বৌমা। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে আব্বা। আচ্ছা। আপনার কথা বলুন, আমি নাস্তা আনছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কি ব্যাপার, সারাদিন রোগী দেখে এখন আবার কবিতা নিয়ে বসলে? এখানে না এলে জীবনানন্দের রূপসী বাংলাকে দেখাই হতো না। জানো সালমা, মনে হয় ধরিত্রীর কোলে এসে পড়েছি। এখানে আকাশ আর মাটি এক হয়ে মিশে গেছে। আহ, কি অপূর্ব! তাই বলে ভেবো না আমি এখানে বছরের পর বছর কাটিয়ে দেব। 4 মাস তো হলো, আরো কয়েক মাস দেখবো, তারপর বিদায় হব। কেন, এখানে বুঝি তোমার মন টিকছে না? সারাদিন তুমি তোমার হাসপাতাল আর রুগীদের নিয়ে যদি থাকো, তাহলে আমার সময়টা কাটি কি করে? আমিও তো একটা মানুষ, তাই না? বুঝলাম। কি বুঝলে? বুঝলাম, যত শীঘ্র সম্ভব তোমার কোলে আমার একজন উত্তরসূরি উপহার দেওয়া দরকার। যা, না না, লজ্জা না। একজন দায়িত্ববান স্বামী হিসেবে প্রিয়তমার স্ত্রীর এই একাকিত্ব ঘুচানো আমার পবিত্র কর্তব্য। ফাজিল। মানুষটা সেই যে ভোরের হাওয়া খেতে বেরিয়েছে, তো বেরিয়েছেই, এসেই তো অমনি অফিসে যাবার জন্য তাড়াহুড়ো শুরু করে দেবে। মামুনের মা, মামুনের মা। হ্যাঁ, এই যে, তোমার নাস্তা কি রেডি? ভোরের মুক্ত হাওয়া খেয়েই তো পেট ভরিয়ে এলে, নাস্তার দরকারটা কি? জানোই তো, ওটা আমার বহুদিনের অভ্যেস। ফজরের নামাজ পড়ে আর কিছুতেই আমি বিছানায় থাকতে পারি না। 1-8 ঘন্টা মুক্ত বাতাসে একটু হাঁটাহাঁটি করা চাই। আমার মনে হয় তোমারও কিন্তু এই অভ্যাসটা এখন করা দরকার। ভোরে উঠে তোমার সংসারের কাজ ঠেলতেই তো ঘাম ছুটে যায়, নতুন করে ব্যায়ামের আর দরকার আছে? তা বটে, সংসারের জন্য তুমি প্রচুর খাটো। এবার এক কাজ করো, একজন কাজের বুয়াকে রেখে দাও, তোমার একটু আরাম হবে। থাক, অত দরদ দেখাতে হবে না। যে কদিন পারি আমিই করে যাব। এই কাজটুকু করে বলেই সুস্থভাবে বেঁচে আছি। সবকিছু বুয়াদের উপর ছেড়ে দিলে ডায়াবেটিস বাঁধিয়ে বসবো, তখন সকাল বিকাল ছোট ডাক্তারের কাছে। তা যা বলেছ, বেশি আরাম আয়েশ আর ভুরি ভোজন করতে গিয়েই তো এই রোগ পেয়ে বসে। যাকগে, আমার নাস্তা রেডি তো, অফিসের সময় হয়ে গেছে। কিন্তু নাস্তা তো টেবিলে সাজানোই আছে, দয়া করে খেলেই হয়। আর একটা কথা, আজ কতদিন হয়ে গেল, ওদের একটা খোঁজ খবর নেবে না? মামুনের কথা বাদই দিলাম, বউটাও তো একটা চিঠি লিখতে পারে। আজকালকার মেয়েরাও হয়েছে যেমন, একটু যদি শ্রদ্ধাবোধ থাকে। এই, ঘুমোলে নাকি? কেন? একটা জরুরি কথা আছে। বলে ফেলো। মানে আমার না
হুঁ কি? হুঁ। আহা, হুঁটা কি বলবে তো? বুদ্ধির ঢেকি, কিছুই বুঝো না, সবকিছু ভেঙে বলতে হবে নাকি? কি মুশকিল, আবার সেই হুঁ। আরে বাবা, হুঁটা কি? তাহলে এসো কানে কানে বলি। হ্যাঁ, তাই নাকি? আরে আমি 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 বাবা হব। কি আনন্দ আকাশে বাতাসে, বিছানা ছেড়ে নিচে নাচতে শুরু করেছে পাগল। মফিজ মিয়ার ব্যাপারটা কি? গেটে দেখলাম না, বাসাতেও নেই, গেল কোথায়? সালমা, মফিজ মিয়াকে কোথাও পাঠিয়েছো নাকি? কি ব্যাপার, মিটমিট করে হাসছো যে? আম্মা, এই যে আম্মা, আনিছি। কোথায় গিয়েছিলে মফিজ মিয়া? গিয়েছিলাম বাজারে, তেঁতুল আনতি। কি আনতে? তেঁতুল তেঁতুল। তেঁতুল আনতে তুমি সেই 1 মাইল দূরে বাজারে গিয়েছিলে? জি। ভালোই একটা চাকরি পেয়েছো। শোনো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার সঙ্গে একটা জরুরি কলেজ যেতে হবে, অনেক দূরের পথ, আমি ঠিক চিনবো না। ঠিক আছে, চলেন। এই অসময়ে আবার কোথায় যাবে? একটা ডেলিভারি কেস আছে, যাই দেখি কি অবস্থা। আচ্ছা, তুমি কি রোগী দেখতে গেলে ফিস নাও? সরকার বেতন দেয় না, তাছাড়া চাকরির প্রথমেই যদি টাকার নেশায় পেয়ে বসে তাহলে বদ অভ্যেসে দাঁড়িয়ে যাবে। কাজেই এখন থেকেই লোভের লাগামটাকে টেনে রাখা দরকার। আমার এখন দরকার অভিজ্ঞতা বাড়ানোর আর মানুষের দোয়া, বুঝলে ম্যাডাম? আশ্চর্য লোক তো, রোগী দেখতে গেছে তো গেছেই, তোর চাই একা একা ভাল লাগছে না। অমানুষ, সব অমানুষ, মূর্খের দল, এদেরকে চাপকানো দরকার। কি ব্যাপার, রোগী দেখে এসে এমন মাথা গরম করছো কেন? মাথা গরম কি আর সাধে হয়? 13 বছরের এক মেয়ে, যে কিনা নিজেই শিশু, তাকেই কিনা বিয়ে দিয়ে মা বানিয়ে ফেলেছে। উফ, কি যে অবস্থা! কিন্তু আমি তো জানি বাল্যবিবাহ নিষেধ। আরে দূর, গ্রামে গঞ্জে কে শোনে ওইসব আইনের কথা? আমার ইচ্ছে হচ্ছিল ওই মেয়ের বাপ বেটাকে কোষে কয়েক ঘা দিয়ে দিই, মেয়েটাকে মেরে ফেলার ফোন দিই। আচ্ছা, এখন কেমন আছে বলো তো? ডেলিভারিটা কোনো রকম করিয়ে এলাম, এরপর ধাক্কা সামলাতে পারলে হয়। ছেলে মেয়ের রাতকানা রোগ হলে বলে বাতাস লেগেছে, টিটেনাস হয়ে শিশুদের খিঁচুনি শুরু হলে বলে ডাইনির নজর পড়েছে, শিশুদের ডায়রিয়া হলে সব রকম খাবার বন্ধ করে দেয়। এত কুসংস্কারের মধ্যে এরা যে কি করে বাঁচে! না, সেই কখন থেকে চেষ্টা করছি, সুতোটাই লাগাতে পারছি না। চোখের মাথা খেলাম নাকি? কদিন ধরে কাঁথাটাই সেলাই করতে পারলাম না। কি ব্যাপার মামুনের মা, তুমি যে দেখছি একটার পর একটা কাঁথাই সেলাই করে যাচ্ছ, কত কাঁথা লাগবে? বাচ্চাদের কি কম কাঁথা লাগে? হ্যাঁ, ওদিকে বৌমার মা না থাকলেও দাদিও তো কাঁথা সেলাই করবেন। কে করলো না করলো আমারও তো দেখার দরকার কি? আমার বংশের প্রথম উত্তরসূরি আসছে, আমি আমার সাধ্য মতো করব। ঠিক আছে, ঠিক আছে, করো, আপত্তি নেই, কিন্তু যেভাবে তুমি লুঙ্গিগুলো আমার ধ্বংস করে যাচ্ছ, আমি তো খুলতে পারবো না। দাদার ব্যবহারের জিনিস নাতি নাতনির গায়ে রহমতের চাদর হয়ে থাকবে। কিন্তু তোমার ছেলের আক্কেলটা কি দেখলে? কত আশা করে আছি 7 মাসে বৌমাকে এনে মনের মতো স্বাদ দেব, অথচ ওই ছেলে কিছুতেই বউকে পাঠালো না। প্রথম পোয়াতি ডেলিভারিটা এখানে হলেই ভালো হতো, কেন যে ওরা রাজি হলো না সেটাই তো আমি বুঝলাম না। বুঝলে সালমা, কাজটা তুমি কিন্তু ভালো করলে না। কোনটা? এই যে তোমার আব্বা নিতে এলেন, ফিরিয়ে দিলে, আবার মায়ের কাছেও গেলে না, এটা কি ঠিক হলো? এখনো সময় আছে, যদি বলো আমি নিজে গিয়ে রেখে আসবো, যাবে? তাহলে শোনো, মেয়েদের মনে সবসময় দ্বিধা সংশয় বেশি, তারা সাময়িক চাঞ্চল্যে আবেগে বা উত্তেজনায় ভেসে যায় না, কিন্তু তারা যখন কোনো দ্বিধা সংশয় কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলে, তখন তাদের মনে একটা অদ্ভুত শান্তি কাজ করে।
তখন আর তারা সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন করে না। বুঝলে ডাক্তার সাহেব? কিন্তু আমি যদি জেনে শুনে ইচ্ছে করে তোমার হাতে মরতে চাই, তোমার আপত্তি আছে? তুমি ভুলে যাচ্ছ ম্যাডাম, এখানে শুধু তোমার জীবনের প্রশ্ন জড়িয়ে নেই, আমার উত্তরসূরি হয়ে যে আসছে তার কথাটাও তো আমাকে ভাবতে হবে। ও, আমার চেয়ে তাহলে আমার পেটের সন্তানই তোমার কাছে বড় হলো। আমি শুধু তোমার স্বামী নই, আমার আরেকটা পরিচয়, আমি ডাক্তার। আর একজন ডাক্তারের কাছে প্রসূতি এবং তার পেটের সন্তান দুটো জীবনই সমান মূল্যবান। আর এই জন্যই আমি আমার এই দায়িত্ববান ডাক্তারের হাতে সবকিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। ওরে চাল্লু মেয়ে! কি ব্যাপার, বউটা গেল কোথায়? বৌমা, বৌমা! জি আম্মা। আম্মা, আমার ডাকছিলেন? হ্যাঁ, কোথায় ছিলে? ওই তো বকুল গাছতলায়, গাছে ফুল হয়েছে, চারিদিকে যে কি সুন্দর গন্ধ। দেখো তো কাণ্ড, এই ভর সন্ধেবেলায় তুমি বকুল গাছতলায় গিয়েছিলে? কেন মা, কোনো অন্যায় করেছি? পোয়াতি মানুষ, যখন তখন যেখানে সেখানে যেতে নেই বাছা, এই সময় একটু মেনে চলতে হয়। ও, ভুল হয়ে গেছে আম্মা। নাও, এই ফলের রসটুকু খেয়ে নাও। আপনি কেন কষ্ট করতে গেলেন আম্মা? হে আবার কেমন কথা, আমি কি এখানে আরাম করতে এসেছি? ছেলের বউ নিজের মেয়ের মতো, তাকে এক গ্লাস ফলের রস করে খাওয়াতে পারবো না? নাও তো, সবটুকু খাওয়া চাই। মা, মা! ওই যে পাগলটা এলো বোধহয়। কি করছো মা? এমনি বৌমার সঙ্গে কথা বলছি। হাসপাতাল থেকে এলি বুঝি? হ্যাঁ মা। এ বেলাও তোকে রোগী দেখতে হয়? শুধু কি তাই আম্মা, বাড়ি বাড়ি গিয়ে রুগী দেখে আসে, একটা পয়সা ভিজিট নেয় না, উল্টো পথ্যের পয়সা রুগীকে দিয়ে আসে আপনার ছেলে। মানুষের দোয়াও দরকার বৌমা। নাস্তা খাবি তো? বস, আনছি। তোমার নালিশ তো ধোপে টিকলো না। নারী ছেড়া ধন যে। জানো, আম্মা এসে না আমার খুব উপকার হয়েছে। তাহলে আম্মাকে আনিয়ে ভুল করিনি বলো? না, খুব উপকার হয়েছে। আমার কাণ্ড দেখেছো? বেবির কাঁথা বালিশ থেকে শুরু করে ফিডারের নিপল পর্যন্ত নিয়ে এসেছেন, কিচ্ছু বাদ দেননি। ভালোই তো, আমার আর কিচ্ছু কিনতে হবে না। তবে ফিডার আর নিপিলের প্রয়োজন হবে না। কেন? এই জন্য যে আমার উত্তরসূরি হিসাবে পৃথিবীতে যাহার আবির্ভাব ঘটিবে, তিনি তাহার জন্মলগ্ন হইতেই তাহার স্নেহময়ী জননীর স্তন্য সুধা পান করিয়াই বড় হইতে থাকিবে। মা, মা! সালমা, কি ব্যাপার, তুমি এখানে যে? মা কোথায়? নামাজ পড়ছেন। এই জানো, শোনো, এখানে বসো। আম্মা বলেছেন আমার নাকি ছেলে হবে। তুমি বলো তো কি হবে? আল্ট্রাসাউন্ড করানো গেলে একেবারে নিশ্চিত করে বলা যেত, কিন্তু এখানে তো সে সুযোগ নেই। তবে মনে মনে আমি মেয়েই চাই, যার ঠোঁটটা হবে তার এই জননীর মতো কোনো উড়ন্ত পাখির টানার মতো। যা, আমার ঠোঁট বুঝি তাই? জি ম্যাডাম, এই বাঁকা ঠোঁটের হাসিতেই তো ঘায়েল হয়ে আছি। বাজে কথা বাদ দাও তো। আমি কি চাই জানো? আমি চাই আমার একটা ফুটফুটে ছেলে হোক, যার নাকটা হবে ঠিক তার বাবার মতো খাড়া। আমার বুঝি খাড়া নাক? জানো, যত দিন এগিয়ে আসছে আমার না ভয় আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে আমি বোধহয় আর বাঁচবো না। ছি, আর এমন কথা কখনো বলবে না। ভয় নেই, আমরা আছি না? বাবা মামুন, বউটাকে নিয়ে কি করা যায় বলতো? বড্ড ছটফট করছে। হাসপাতালে নিলে হতো না? এত রাতে কি করে হাসপাতালে নেব? তবে আমার মনে হয় এটা ফলস পেইন,
একটা ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয়। মা, ব্যথাটা মনে হয় একটু কমছে। আর তুই এক কাজ কর বাবা, তুইও এই সুযোগে একটু বিশ্রাম করে নে। সারা রাত তো এক ফোঁটাও ঘুমিসনি। আমি বৌমার কাছে আছি, তুই একটু ঘুমো এখন। সত্যি দু চোখে ঘুম জড়িয়ে আসছে, মনে হয় কতদিন ঘুমাইনি। না, তুমি এত রাইতে বাড়ির মধ্যে যাতে পারবা না। আমি কিছুতেই তোমার বাড়ির মধ্যে জাতি দেবো না, যাও। তোমার তোমার পায়ে পড়তেছি দারোয়ান ভাই, আমারে জাতি দাও। ডাক্তার সাহেবের সাথে আমার দরকার। আমার মায়েটা মরে যাতিছে। করছি না ডাক্তার সাহেব রাজবিড়িতে কলে যান না, তুমি কাল ভোরবেলা এসো, যাও। দয়া করো দারোয়ান ভাই, আমার বড় বিপদ। গেট খুইলা দাও, আমি ভিতরে যাবো। তুমি তো আচ্ছা বেকুব লোকে, করছি গেট খুলবো না, তাও পেশাল পারতিছো। কি হয়েছে মফিজ মিয়া, এত হইচই কিসের? মনু মাঝি আপনার সঙ্গে দেখা করতে চায় স্যার, কচ্ছে তার মায়ের খুব বিপদ। আচ্ছা ঠিক আছে, আসতে দাও। দিচ্ছি, এই যাও যাও। এই যে ডাক্তার সাহেব, বাঁচান, আমার মায়ের বাঁচান। আরে আরে করো কি, পা ছাড়ো। আরে কি হয়েছে তোমার মেয়ের? বাচ্চা হবে, বিকেল থেকে যন্ত্রণায় ছটফট করতেছে। একজন কলো ডাক্তার না হলে তোমার মায়েরে বাঁচানো যাবে না। আপনার পায়ে ধরি ডাক্তার সাহেব, আমার মায়েরে বাঁচান। কিন্তু এই রাতের বেলা আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। আমার নিজের বাসাতেই বিপদ। আমার স্ত্রীও সন্তান হবে, সেও প্রসব বেদনায় ছটফট করছে। বাসায় অন্য কোনো পুরুষ মানুষ নেই, কাজেই তাকে এই অবস্থায় ফেলে আমি কিভাবে যাব? তুমি বরং সকালে এসো। বাঁচবে না নে ডাক্তার সাহেব, বাঁচবে না নে, সকাল পর্যন্ত বাঁচবে না নে। আপনার আল্লাহর দোহাই, আপনার মা বাপের দোহাই, আপনি চলেন। আমার এই একটা মায়াটা মইরা গেলে আমিও বাঁচবো না ডাক্তার সাহেব। তুমি কেন বুঝতে পারছো না? আমার স্ত্রীকে অসহায় ফেলে আমি তোমার সঙ্গে যেতে পারি না, এটা সম্ভব না। মামুন, তুই যা বাবা। মা, আমি সবই শুনেছি। গরিব মানুষ এত করে বলছে যখন, বেচারার মেয়েটাকে দেখে আয়। মেয়েটার কিছু হয়ে গেলে ওরা তোকে অভিশাপ দেবে, তোর পেশার বদনাম হবে। কিন্তু মা, সবার ওপর তুই ডাক্তার, তোর কাছে বৌমা আর ওর মেয়ে সবাই সমান। এটা মানবতার দাবি, তুই সে দাবি অস্বীকার করবি কি করে? আমার কথা শোন বাবা, তুই যা, বৌমার জন্য ভাবিস না, আল্লাহ ভরসা। ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন যাই। চলো মনু মিয়া। মফিজ মিয়া, যে আমি কলে যাচ্ছি, বাসার দিকে খেয়াল রেখো। জি আচ্ছা। ইস, কি বিদঘুটে অন্ধকার রে বাবা, কিচ্ছু চোখে দেখা যায় না। আর কতদূর মনু মিয়া? এই তো স্যার, পুলটা পার হলেই ওই সাতিম গাছতলায় বাড়ি। একটু সাবধান, সামনে গর্ত। এই তো আয়সা পড়ছি। ফুলজানের মা, ডাক্তার সাহেব আইছে। আমার মাইয়াকে বাঁচান ডাক্তার সাহেব, ওর কিছু হয়ে গেলি আমি বাঁচবো না। আপনারা ব্যস্ত হবেন না, রোগী কোথায়? ওই যে আসুন আমার লগে, ওই যে আমার মাইয়ে। মাই গড, শিগগিরই গরম পানি নিয়ে আসুন তো, তাড়াতাড়ি গরম পানি আনুন। ব্যাপার কি ফুলজানের মা, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাই তো গো, তাহলে কি সব শেষ হয়ে গেল? আমার ভুল। ওই যে ওগো শুনেছে, বাইশের কান্না, আল্লাহ বোধহয় রহম করেছে। সুসংবাদ, তোমাদের মেয়ের একটা পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ফুলজান কেমন আছে ডাক্তার সাহেব? খুবই দুর্বল, প্রচুর রক্ত গেছে তো, অনেক আগেই ওকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, না হলে কি যে হতো কিছুই বলা যায় না। আল্লাহ আপনার ভালো করবি বাবা। আমি নামাজের পার্টিতে বসে আপনার জন্য দোয়া করবানে। আমি একটু ও ঘরে যাবো বাবা। যান। স্যার, ও স্যার। মফিজ মিয়া, তুমি? সর্বনাশ হয়ে গিয়েছে স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছিল, কি সুন্দর টোন, বাঁচলো না স্যার, বাঁচলো না। কি বলছো? আর তোমার বিবি সাহেব?
বেবি সমস্যা কেউ বাইরে নেই স্যার, কেউ বাইরে নেই। মামুন কি হয়েছে বাবা? অমন চিৎকার করলে কেন? ও কি রে, অমন ফ্যাল ফ্যাল করে মুখের দিকে চেয়ে দেখছিস কি? মামুন, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে। স্বপ্ন? হ্যাঁ বাবা। হ্যাঁ, তবে কি আমি স্বপ্নই দেখছিলাম? মা, মা, তোমার বৌমা কোথায় মা? বৌমা এতক্ষণ ছটফট করছিল, তুই ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। আম্মা, আম্মা। মামুন, ব্যথাটা বেড়েছে বোধহয়। আয় বাবা, শিগগির আয়, শিগগির আয়। চলো মা। এতক্ষণ দেলবার হোসেন দুলাল রচিত উত্তরসূরি নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা গাজী সাদেক, মা মনোয়ার সুলতানা, মফিজ মিয়া শরফুদ্দিন আহমেদ খোকা, মনু মাঝি শাকিল আহমেদ, মনু মাঝির স্ত্রী শিশির কণা ভদ্র, ডাক্তার মামুন ও সালমার চরিত্রে অভিনয় করেছেন তাবেদার রসুল ও রিনা সুলতানা। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন মাসুদ আলী খান।